সবাই রেডি হও। বৃক্কের কাজ কি? আমরা বৃক্কে আসলে কি করছিলাম? বৃক্কে হচ্ছে যে একটা যদি কিডনি হয়, এটা যদি একটা কিডনি, আমি একটা পাঁচ আঁকলাম, পাঁচ দিয়েছে আসলে কিডনি বুঝাইছে আর কি, এটা একটা কিডনি। তো এখান থেকে আলটিমেটলি কি হবে, আমাদের যে মূত্রগুলো তৈরি হবে এগুলো একটা নালীর মাধ্যমে এখানে চলে আসে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে মূত্রথলি। কি থলি? মূত্রথলি। এই নালীটার নাম কি? লাল কালার যে নালীটার নাম, সেটার নাম কি বলো তো তোমরা, পারো কিনা? ইউরেটার। গুড। তাহলে দেখ, এটা এমসিকিউতে মাস্ট আসবেই। সেটা হচ্ছে একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিলিটার মূত্র ত্যাগ করে। তো কালকে আমি যদি প্রশ্ন দিই লিটার মূত্র ত্যাগ করে, এটা কি সত্য হবে? বৃক্ষের চ্যাপ্টার। আচ্ছা দেখ, এখানে কি বলছি, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। তা আমি যদি কালকে অপশন দিই 1500 লিটার, আনসার হবে? হবে না। এটাকে লিটারে কনভার্ট করতে হবে। তো মিলিলিটারকে লিটারে কিভাবে নিয়ে যায়, সেটা ছোটবেলা থেকে পড়ে আসছো, বের করে 1000 দিয়ে কি করবা, মিলিলিটারকে লিটারে দিয়ে কি করতে হয়, এটা করে তোমরা করে রাখবা। আমি কালকে পরীক্ষায় এটা এমসিকিউতে দিব। আচ্ছা, মূত্রে কি কি থাকে এটা তো তোমরা জানো। ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, অ্যামোনিয়া থাকে, ক্রিয়েটিনিন থাকে। আচ্ছা, এটা কিন্তু তোমরা পাও নাই। অ্যামোনিয়া থাকে, এই কথাটা শুরুর দিকে পাও নাই, তাহলে এটা নতুন করে অ্যাড করে নাও। অ্যামোনিয়া থাকে, ক্রিয়েটিনিনও থাকে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কি বললাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। আচ্ছা, এগুলো সব কি ধরনের পদার্থ? এই চারটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। কারণ এগুলোর গঠনে আমরা যদি যাই তাহলে হচ্ছে কি পাবো, নাইট্রোজেন পাবো। এগুলো মানব দেহের জন্য। আচ্ছা, সবাই এটা বায়োলজির পড়ে না, এটা লিখে ফেল। এটা জীবনের কখনো না কখনো দেখবি প্রশ্নতে এমসিকিউতে জিজ্ঞেস করছে যে ইউরিয়ার সংকেত লিখো। ইউরিয়ার সংকেতটা হচ্ছে এরকম। সবাই লিখে ফেলো বইয়ে, ইউরিয়ার সংকেতটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় ইউরিয়ার সংকেত। এটা কখনো না কখনো জিজ্ঞেস করবেই, তুমি লাইফে না কখনো এমসিকিউতে পাবা। ইউরিয়া সংকেত লিখো। এটাকে বলা হয় কি? ইউরিয়া। ইউরিয়ার রাসায়নিক সংকেত। সবাই লিখে ফেলো, লাইফে কখনো না কখনো পাবা এটা। জিরো হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেন। এটা কার্বনের সাথে দুইটা হাত দিয়ে অক্সিজেন একটা যুক্ত, আর এখানে একটা হাত, এটা একটা হাত। এখানে এটা হচ্ছে NH2। দেখছো এখানে নাইট্রোজেন পাইছো? তুমি নাইট্রোজেন পাইছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আসি হচ্ছে এগুলো মানব দেহের জন্য কি ভালো না খারাপ? এগুলো অবশ্যই কি ক্ষতিকর। ক্ষতিকর জিনিস আমাকে কি করে দিব, বের করে দিতে হবে। এজন্য লিখছে এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পদার্থ আমরা মূত্রের মাধ্যমে অপসারণে। আমি যদি কালকে এখানে লিখি মল, তাহলে আনসার কি ঠিক হবে? প্রশ্ন ঠিক করে পড়তে হবে। আচ্ছা, অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বৃক্ক বা কিডনি দুইটাই তো সেম কথা। বৃক্কের ভিতরে আমরা কিডনির ভেতর বা কিডনি বা বৃক্ষকে আমরা একটা। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে আসলে বৃক্ক শব্দের অর্থ কি, বৃক্ক শব্দের অর্থ কি, তোরা খাতা নিবি, কলম নিবি, বা খাতা নিবি, পেন্সিল নিবি, নিয়ে ওকে বসাবি, যে বসেন আমি শিখাই আপনারে। ওকে বসাবি, বসানোর পর এরকম একটা ছবি আঁকবি, বলবি এই ধরনের জিনিসগুলোকে বৃক্ক বলে। এরকম একটা ট্রে হচ্ছে আমরা হসপিটালে অপারেশনের সময় ব্যবহার করি, ঠিক আছে? এটা বৃক্ক বলতে আমাদের দেহের কিডনিটাকে বোঝে এমন না। বৃক্ক মানে হচ্ছে এরকম একটা স্ট্রাকচারকে, যেমন এটাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। এটাকে আমরা কি বলি? ঠিক একইভাবে এরকম পৃথিবীতে এরকম যত রকম জিনিস আছে সবগুলোকে আমরা কি বলি? বৃক্ক বলি। মাইটোকন্ড্রিয়া এরকম না, মাইটোকন্ড্রিয়া তো গোলাকার, এখানে মাঝখানে একটা, এর পরে আমার খালি সব সমস্যা। আচ্ছা, সমস্যা নাই, যতটুকু করতে পারো করস, পরে রেকর্ডটা আবার দেখে নিবি আর কি। রেকর্ড তো হচ্ছে, আল্লাহর উপর ছেড়ে দিছি রেকর্ডটা। এখন হয় কি না আছে আল্লাহর উপরে। বুঝতে পারছিস এখন? আল্লাহ, আমি তো কাজ তো একটা করি নাই, সমস্যা হতে আজকে তো ডাবল ইকো মারবে সাউন্ডটা। এখন ঠিক হবে, কিন্তু গত কয়েকটা মিনিটের সাউন্ডগুলো হবে হচ্ছে যে ডাবল। শেষ রেকর্ডটা এখান থেকে রেকর্ডটা সুন্দর হতে দেখতে পারবে, সমস্যা নেই। এর আগে যেগুলো, এগুলো একটু ইকো করবে, ওইটা সমস্যা না।
আমি কাটি দিব দরকার হলে। এটা হচ্ছে এরকম যা দেখবি, যেমন আমাদের হচ্ছে হসপিটালে যখন অপারেশন করে, অপারেশনের টেবিলে হচ্ছে এরকম একটা ট্রে থাকে, এটাকে বলা হয় কিডনি ট্রে, এটাকে বলা হয় কি ট্রে, কিডনি ট্রে। আমি ক্লাস শেষ করে, আমাকে ক্লাস শেষ করে দিব বলি, কিন্তু একটু মনে করে যে ভাই আপনি একটা ছবি দিবে বলছিলেন, একটু দেন, তো তখন আমি ছবিটা দিয়ে দিব। এরকম একটা ট্রে থাকে, এটাকে বলে কিডনি ট্রে। তো এখন বুঝতে পারছো যে এটা বৃক্ষ বা কিডনি বললে, কেউ যদি জিজ্ঞেস করে যে বৃক্ষ বা কিডনি বলে, ওকে বলবি না যে এটা আমাদের শরীরে থাকে, ওকে বলবি যে আপনি খাতা আর কলম দেন, আমি একটা ছবি আঁকি দিই। এরকম যা আছে দুনিয়াতে সবগুলোকে বলা হয়, এটাকে বলে বৃক্কের স্ট্রাকচার। তো আমাদের শরীরে এমন একটা জিনিস আছে যেটাকে দেখতে এটার মতো লাগে, এ কারণে ওগুলোকে কিডনি বা বৃক্ষ বলে। এর মধ্যে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ায় মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে। এই জটিল প্রক্রিয়াটা আসলে কোনগুলো? এই জটিল প্রক্রিয়া হচ্ছে আমি যে 3টা পয়েন্ট লিখছিলাম, এই 3টা পয়েন্ট কোনগুলো? এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অথবা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার ক্ষরণ, টিউবুলার পুনঃশোষণ। ক্লিয়ার? 3টা জটিল, এখানে জটিল প্রক্রিয়া বলতে কোন 3টা, ওই 3টাকে বোঝায়। এই উৎপন্ন মূত্রগুলো কোথায় যায়? সংগ্রহ নালিকায়। কোথায় যায়? সংগ্রাহী নালিকায় বা সংগ্রাহক নালিকার মাধ্যমে। কোথায় উন্মুক্ত হবে? সংগ্রাহক নালিকার মাধ্যমে, পেলভিসে। তো এখানে ধর পিরামিডগুলো, তো এখান থেকে যা যা মূত্র উৎপন্ন হবে এগুলো আলটিমেটলি এইটা হচ্ছে পেলভিস। এই পেলভিসে উন্মুক্ত হবে। পেলভিস উন্মুক্ত হয়ে কিসের মাধ্যমে? ইউরেটার হয়ে বের হয়ে যাবে। তাহলে পেলভিসে ফানেল আকৃতির, ফানেল আকৃতি পেলভিসে প্রবেশ করে। পেলভিসের যে প্রশস্ত বা ফানেল আকৃতির যে জিনিসটা, এই ফানেল আকৃতির ইউরেটার আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার থেকে মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে। আসলেই কি প্রস্রাব করে না? আমাদের মূত্রে যদি ধরো বড় একটা, এটা একটা মূত্রথলি, বড় একটা থলি, এটা থলি, এর মধ্যে মূত্র জমতে থাকে। তো কিছু জমার পরে আমাদের প্রস্রাবের কি হয়? আমাদের প্রস্রাবের একটি ইচ্ছা জাগে। কিন্তু অনেক সময় আমরা গাড়িতে থাকি না, তখন কি আমরা সাথে সাথে প্রস্রাব করতে পারি না। তো তখন হচ্ছে আমাদের ফুল হয়ে যায়। তো এবার মনে রাখিস যে এমন না যে থলি পুরাইলে আমরা প্রস্রাব করি, এমন না। এটা হচ্ছে কি অর্ধেক পুরাইলে, কতটুকু পুরাইলে এটা আমি তোদের ক্লাস শেষে হচ্ছে বলে দিব কতটুকু। এটা তো আমাদের বইয়ে নাই এবং তোদের লাগবে না, এসএসসিতে লাগে না, তাও আমি বলে দিব যে কতটুকু হইলে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জমে, আবার কতটুকু হচ্ছে সম্পূর্ণ ধারণ ক্ষমতা, সম্পূর্ণ ধারণ ক্ষমতা কতটুকু সে ধারণ করতে পারে, আর ইচ্ছা জাগে কখন, এই দুটা জিনিস জানতে হয়। ঠিক আছে? তাহলে ডেইলি কতটুকু? 1500 মিলিলিটার। 1500 মিলিলিটার আমরা কি করি? প্রতিদিন তৈরি হয়। আর সংগ্রাহক নালিকার মাধ্যমে এগুলো মূত্র হয়ে কোথায় যায় এগুলো শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আজকে বুঝাই দিব তোকে। ওকে। সাময়িকভাবে জমা থাকে মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে, এই দেখ একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, মানে পুরোটা না, এতটুকু পর্যন্ত হইলে আমাদের কি জন্মে? মূত্রত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকের অবস্থিত ছিদ্রপথে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ এটা একটা যদি মূত্রথলি হয়, এখানে একটা ছিদ্র থাকে, একটা দরজা থাকে, দরজা মানে একটা স্ফিংক্টার থাকে। যখন ইচ্ছা জাগে তখন এটা খুলে গিয়ে এখান থেকে মূত্রগুলো আমাদের বের হয়ে যায়। যখন ইচ্ছা জাগে তখন হচ্ছে আমাদের একটা, যারা দশম অধ্যায় যখন পড়বি তখন এগুলো পড়বি যে কীভাবে হয়, কীভাবে এখানে দরজা খুলে যায় আমাদের ইচ্ছা জাগলে, এগুলো সব কিছু হচ্ছে দশম অধ্যায়ের পড়া। ঠিক আছে? মূত্রথলিতে আসলেই যে প্রস্রাব করবে এমন না। কখন প্রস্রাব করবে? যখনই একটা নির্দিষ্ট পরিমাণে পূর্ণ হবে। এভাবে কিডনি, বৃক্ষ বা কিডনি মানবদেহ থেকে ক্ষতিকর বর্জ্য রাসায়নিক পদার্থ, এখন এটা লিখো, এটা মাস্ট তোমার সিকিউতে লিখতে হবে। নৌসিনে গেছে গা, এটা তোমাকে মাস্ট অথবা ঘ নাম্বারে দিবে, এটা দিবে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে কিভাবে, এই লাইনটা দিবে যে কিভাবে বৃক্ষ বা কিডনি মানবদেহকে বর্জ্য অপসারণে সাহায্য করে। এছাড়া শুধুমাত্র বৃক্ষ যে আমাদের বর্জ্য পদার্থ বের করে এমন না, আমাদের আরও অন্যভাবে বের করতে পারি। বৃক্ষ
আরও কাজ কিছু করে, যেমন আচ্ছা আমরা বর্জ্য পদার্থ শুধুমাত্র মূত্রের মাধ্যমে বের করি না, আমরা যে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, আমরা যখন প্রশ্বাসে ছেড়ে দিই, অর্থাৎ আমরা শ্বাস যখন ছেড়ে দিই তখন আমাদের যে বাতাসগুলো বের হয় ওইখানে আমাদের কিছু বর্জ্য পদার্থ থাকে। আমরা যে ঘামি, আমাদের শরীরে যে ঘেমে যায়, ওই ঘামার মাধ্যমে যে পানিগুলো বের হয় ওইখান থেকেও কিছু বর্জ্য পদার্থ থাকে। তো জিনিসটা হচ্ছে শুধুমাত্র বৃক্ষ দিয়ে হয় না, আরও অন্যান্য পদার্থের মাধ্যমে আমাদের দেহ থেকে কী হইতে পারে, পানি বের হইতে পারে। এখন বৃক্ষ শুধুমাত্র পানি বের করে না, তার সাথে সাথে কতগুলো জিনিস বের করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই তিনটা জিনিসের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা যদি বেশি হয়ে যায় এগুলোকে বের করে দিবে, এগুলো যদি কম হয়ে যায় শোষণ করে নেবে। কেমনে শোষণ করে নেবে আমি দেখাচ্ছি। ধর এদিক দিয়ে আমি পটাশিয়াম ছেড়ে দিলাম, এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে, ধর আমার শরীরে আবার পটাশিয়াম কমে গেল, সবগুলো আমি আবার ব্যাক করে নেব। এমন হয় যে না আরও বেড়ে গেল, তাহলে আমি সবগুলোকে আবার পাঠাই দিব হচ্ছে নেফ্রনের ভিতরে। চিত্রটা বুঝতে পারলাম না। আচ্ছা বুঝতে পারছ নাই, আচ্ছা বলি, তুই নেফ্রন বুঝছ নাই তো এটা বুঝবি না। দেখ এখান থেকে ব্লাড যখন যায়, এদিক দিয়ে রক্ত যখন যায়, তখন বর্জ্য পদার্থ সবগুলো হচ্ছে নেফ্রনে প্রবেশ করে। তো নেফ্রন থেকে বর্জ্য পদার্থ এখানে এই যে ট্রেন চলে যে সারি সারি করে চলতে থাকার সময় কিছু জিনিস আবার রক্তে ব্যাক করে, অর্থাৎ আবার রক্তে ফিরে আসে। এভাবে রক্তটা যায়, এগুলো যাইতে থাকে, ফিরতে থাকে, আবার চলতে থাকে। আবার কিছুক্ষণ পর গিয়ে দেখা যায় কি রক্ত থেকে আবার কিছু আবার ব্যাক করতেছে, হঠাৎ করে কিছু ব্যাক করতেছে। এই ব্যাক করা মানে রক্তে চলে যাওয়া, আবার রক্ত থেকে ব্যাক করা, এইসব তিনটা কাজ হয় এখানে। কি কাজ হয়? একবার হবে ফিল্ট্রেশন, এখান থেকে এগুলো ফিল্ট্রেশন হবে। তারপর হচ্ছে কি বললাম, সিক্রেশন মানে কি, ক্ষরণ করা। তো এই যে রেলগাড়ি থেকে ক্ষরণ করে আমি আবার ব্লাডে পাঠাই দিব, তো রক্তে পাঠাই দিব। আবার আমি কি করব, পুনঃশোষণ করব। রক্তে যেগুলো পাঠাই দিয়েছিলাম এগুলো থেকে আবার কিছুকে আমি কি করে নিব, আবার শোষণ করে নিব। তো এই জন্য এটাকে বলা হয় পুনঃশোষণ। তাহলে ক্ষরণ বলতে বুঝছস, পুনঃশোষণ বলতে বুঝছস। কেন এটাকে আমি শোষণ লিখি নাই, কেন? কারণ এটা দুইবার শোষণ হয়, এই জন্য বলা হয় পুনঃশোষণ। প্রথমবার তো এখানে কি করলাম, আমরা নিয়ে নিলাম, একবার ব্যাক করে পাঠাই দিলাম রক্তে, আবার আমরা এটাকে শোষণ করলাম, এই জন্য এটাকে বলা হয় কি, পুনঃশোষণ। কখনো শোষণ বলা যাবে না, পুনঃশোষণ বলতে হবে, অথবা নিঃসরণ বলতে হবে। এই চিত্রটা এখন বুঝছস। আর প্রিয়তি হচ্ছে বুঝবি না জিনিসটা, যতটুকু বুঝছস, বাট তুই ক্লিয়ারলি বুঝবি না, কারণ তোর নেফ্রন পার্টটা ক্লিয়ার হয় নাই। এখন আসি হচ্ছে আমরা এই যে এইটা সিকিউর জন্য পড়তে হবে যে কিভাবে মূত্র বা কিভাবে আরেকটু বুঝাইতাম। আচ্ছা তাহলে আমি চিত্র আঁকি। প্রিয়তি না, আচ্ছা তোদের নামের মধ্যে আমার পার্থক্য লাগে দেয়। স্লাইডটা অবশ্যই দিব, স্লাইড কেন দিব না। দেখ আমি আরেকবার বুঝাই, তাহলে তোরা যেহেতু এই জিনিসে একটু কনফিউশনে পড়ে গেছিস এবং এটা ইম্পর্টেন্ট, এসএসসি লেভেলে বুঝে নেই। ওকে, তো বুঝে নিয়ে বলবি না, তোদের ফিডাল দিচ্ছ করে আমার, আমি সুন্দর করে বুঝাই। তাইলে বোঝানোর জন্য চিত্র আঁকে, আমি পরীক্ষা আঁকার জন্য চিত্র আঁকতেছি না। একটা হচ্ছে পরীক্ষা আঁকানোর জন্য চিত্র, একটা হচ্ছে বোঝানোর জন্য চিত্র। নাম কেন বলে তোমায় বলছি, আমার নাম প্রিয়েশ। বাংলায় লিখতো, বাংলায় লিখ, ইংলিশে উচ্চারণ করা কঠিন। প্রিয়াশা। প্রিয়াশা ইসলাম। আচ্ছা প্রিয়াশা, আমি সব তোর নামটা কেন এখানে প্রিয়াশা না দিয়ে প্রিয়া করে রাখছস, তা আমি তো কনফিউশনে পড়ে যাই। আমি ক্লাস 10-এর একজনের সেম অবস্থা, ওর নাম হচ্ছে জেরিন, কিন্তু ও ফেসবুক আইডির নাম সাদিয়া, তা আমি ওকে সাদিয়া ডাকি। পরে শুনতে পাচ্ছি ওর নাম সাদিয়া না, ওর নাম হচ্ছে যে জেরিন। দেখ তোর নাম তো ফারিন ইসলাম প্রীতি, তোর নাম ফারিন, এটা আমি জানি, এটা নিয়ে নাই, এটা তো সেভ করা আছে আমার কাছে। প্রীতি। আচ্ছা এটা কি, এটা একটা নেফ্রনের এটা কি, ওই যে পেয়ালার মতো যেটা বোমান্স ক্যাপসুলটা। এরপর এটা হচ্ছে পিসিটি বা নিকটবর্তী পেঁচানো নালিকা।
তোর নাম তো নৌসিন আলভি, তো আলভি নামে চিনি। দেখ এখন নাম পড়ে, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝতেছস? এটা হচ্ছে একটা বোমান্স ক্যাপসুলের ক্যাপসুলটা। এই একদম কাছে যেটা, একদম নিকটে যেটা পেঁচানো, এটাকে বলা হয় কি নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপর এরকম একটা লুপ, লুপ মানে হচ্ছে রশি, রশিকে যখন আমরা একটা কোনো কিছুতে পেঁচাই, ধর এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি, খুঁটির সাথে আমি হচ্ছে রশিটাকে প্যাঁচ দিব, এদিকে গিয়ে ওইদিকে ব্যাক করে নিয়ে আসবো, তো এটাকে একটা লুপ বলে। যারা স্কাউট আসোস, স্কাউট করেস কেউ এখানে? স্কাউটে থাকলে হচ্ছে না এই জিনিসটা দেখ, এটাকে বলা হয় কি লুপ। স্কাউটের যে রশির কতগুলো ঘেরো আছে বা গিট্টা বা তোরা যে কি যেন কতগুলো বড়শি ঘেরো, ভুলে গেছি সব। আমি হচ্ছে প্রেসিডেন্ট স্কাউট, শুনবি নাম শুনবি, প্রেসিডেন্ট স্কাউট কি 2018 সালের। তো এটাকে বলা হয় হচ্ছে লুপ। ঠিক একইভাবে এই জিনিসটাকে বলা হয় কি একটা লুপ। তো এটা আবিষ্কারকের নাম অনুসারে কি দিলাম, হ্যানলির লুপ। আমি শর্টকাট লিখি, এটাকে বলা হয় পিসিটি, প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, অথবা নিকটবর্তী পেঁচানো নালিকা। আর দেন এটাকে বলা হয় কি, ভাইয়া আপনার নাম কি ছিল? হ্যানলি, হ্যানলি, হ্যানলি রূপ। তারপর এটা হচ্ছে দূরে, এই জন্য এটাকে বলা হয় ডিসিটি, অথবা ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, বাংলায় বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা। আচ্ছা এখন কি হয়, আচ্ছা কি হয় আমাদের হচ্ছে রক্তনালী বা অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল কি জিনিস কিন্তু আমি বলছি। আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি যখন একদম চিকন হয় তখন বলা হয় ধমনিকা। ধমনী কি জিনিস, ধমনিকা কি জিনিস, এটা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম। এটা যখন আসে, আসার পর এখানে কি হয়, সে হচ্ছে জালিকা সৃষ্টি করে। এখানে ঢুকার পরে এখানে সে কৌশিক জালিকা। তারপর কি হয় বলতো, সিরিয়ালটা কি ছিল কার মনে আছে, কি বলতে পারবি? সিরিয়ালটা লিখে দিয়েছিলাম আমি, কিন্তু মাইক দিব তোদের আমি এখন। প্রথম হচ্ছে, তাহলে আমি একটু ওই জায়গায় যাই, যেহেতু ভুলে গেছোস অবশ্যই রিভিশন দেওয়া উচিত। আমি আগের জায়গায় যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার স্লাইডটা ডিস্টার্ব দেয়, ওইগুলো হচ্ছে এডিটেড সাইড, বেশি লুট নিতে সময় লাগে। এই যে খাতায় কি লিখস না, আমি যেগুলো এক্সট্রা লিখে দিই। দেখ এগুলো তো আগের ক্লাস তো রেকর্ড ছিল। ধমনী, এখন সময় না পেলে তো তোমরা, আমি পড়াই যাচ্ছি, তারপর পরীক্ষার দিন আমি বলবো যে আমি তো পড়াইছি, তোমরা পড়ো নাই। ধমনী হবে কি, আচ্ছা দেখ ধমনিকা আমরা বলি ধমনী, এখানে ধমনিকা লিখে আর একটু এডিট করি, এটাকে লিখবো হচ্ছে ধমনিকা, ধমনিকা আর ধমনী। তাহলে ধমনী পরিণত হবে হচ্ছে ধমনিকাতে। এখান থেকে কৈশিক নালিকা, কৈশিক নালিকা পরিণত হয় কৈশিক ঝালিকা। কৈশিক নালিকা সংখ্যাটা কত, 50। কৈশিক ঝালিকা আবার কৈশিক নালিকাতে পরিণত হবে, দেন শিরাতে পরিণত হবে। বুঝে গেল? স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই, বুঝতে পারলে তোমরা শুধু খালি চোখ দিয়ে দেখো, আর স্লাইড যখন দিব তখন গুরুত্বপূর্ণ জিনিসগুলো বইয়ে লিখে ফেলবা। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল, এইটার নাম ইফারেন্ট আর্টারিওল। এগুলো বইয়ে আছে, আমি শর্টকাট লিখতেছি। আর এই যে পেঁচানো যে জিনিসটা, এটাকে বলা হয় কি, গ্লোমেরুলাস। তো এটা হচ্ছে গ্লোমেরুলাস। তো এই ইফারেন্ট আর্টারিওলটা আবার কি করে জানো, ইফারেন্ট আর্টারিওলটা যাওয়ার সময় এদিকে আবার নিচের দিকে নামে, সে নিচের দিকে নেমে এটাকে পেঁচাইতে থাকে, এভাবে পেঁচাইতে শুরু করে, এগুলোকে পেঁচাইতে শুরু করে। এটাকে বলা হয় বাস ডিফারেন্স, এগুলো বুঝবি না। পেঁচাইতে শুরু করে, এটা আলটিমেটলি পেঁচাইতে আমরা জানি ধমনী আলটিমেটলি শিরাতে পরিণত হয়। এটা শিরাতে পরিণত হয়, এদিকে যেতে থাকে, অর্থাৎ এটাকে পেঁচাইতে যেতে থাকে সে। বুঝতে পারতেছস?
এই ধমনীটা এদিকে গিয়ে এটা নিচ দিয়ে যায় বা উপর দিয়ে যায়, পেঁচাইতে থাকে, কোনো রকমভাবে পেঁচাইতে এমন হয় যে সে কি করে ফেলে, এই চারপাশ ঘিরে ফেলে। এখন দেখ, এখন আমরা কি করব, এই যে গ্লোমেরুলাসের দিকে যাব, এটা হচ্ছে একটা ছাঁকনির মতো। ছাঁকনি কেন বললাম, এখানে অনেকগুলো ছিদ্র আছে, এখানে অনেকগুলো ছিদ্র আছে। নয়েস আসতেছে কার মাইক থেকে? আমার তো এদিকে আসতেছে না। ছিদ্র ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলো দিয়ে কি হয়, রক্তের যে বর্জ্য পদার্থগুলো ছিল ওগুলো সব এখানে চলে আসা শুরু করে, এদিক দিয়ে কি করতে শুরু করে, নিচের দিকে নামতে শুরু করে। যত রকম বর্জ্য পদার্থ, যে আমরা 4 রকম বললাম, এই 4 রকম বর্জ্য পদার্থগুলো নামতে শুরু করে। এখন এখানে শুধুমাত্র বর্জ্য পদার্থ নামে এমন না, এখানে কি কি নামে, এখানে বর্জ্য পদার্থ থাকে, গ্লুকোজ থাকে, পানি থাকে, প্রোটিন থাকে না, প্রোটিন থাকলে এটা হচ্ছে অসুস্থ, খনিজ লবণ থাকে। তাহলে কি কি থাকে? 1 নাম্বার গ্লুকোজ, রক্ত, ইউরিয়া, পানি। গ্লুকোজ, রক্ত কেন থাকবে রে? রক্ত থাকবে না। গ্লুকোজ, ইউরিয়া অথবা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। হ্যাঁ, ইউরিয়া তো শুধু না বর্জ্য পদার্থ, আমি সব একদম ডিটেলস লিখতেছি যাতে তোরা আবার কনফিউশনে না পড়স। অথবা পানি, অথবা খনিজ লবণ। খনিজ লবণ বলতে আসলে কাদের বোঝায়? ওই যে পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, এগুলোকে বলা হয় খনিজ লবণ। ক্যালসিয়াম, এগুলোকে বলা হয় কি? খনিজ লবণ। তাহলে এইগুলো থাকতে পারে, এগুলো সব এখানে থাকতে পারে। আমি কি করলাম, আমি এদেরকে বিভিন্ন কালার দিই। কেমন? গ্লুকোজকে কালার দিলাম হচ্ছে সবুজ, আর ইউরিয়াকে কালার দিলাম হচ্ছে নীল কালার, পানিকে দিলাম হচ্ছে যে এই কমলা কালারটা, দেন খনিজ লবণকে দিব কোনটা? খনিজ লবণকে যা লাল দিলাম। তাহলে এখানে কি কি আছে? এখানে সবুজ, তারপর হচ্ছে নীল, অনেকগুলো নীল, সবুজ আছে, তারপর লাল আছে, অনেক আছে, এখানে অনেক আছে। আমি জাস্ট একটু করে দেখাইলাম আর কি, একটু করে ঝলক দেখাইলাম। তো এখন এগুলো কি হবে? এগুলো নিচের দিকে নামতে শুরু করবে, এদিকে নামতে শুরু করবে, এদিকে নামতে শুরু করবে। যখন এদিকে নামতেছে নাচি এতে নাচে নামতেছে। আর কপি করলাম, কই এখানে কপি করে কই হইল কপি, ডুপ্লিকেট। এই যে এদিকে যাচ্ছে এদিকে যেতে আছে, সে যেতেই আছে, এভাবে চলতেই আছে এরা। কিন্তু যাওয়ার সময় কি হয় জানোস? যাওয়ার সময় এই পিসিটিতে কিছু জিনিস ফেরত চলে আসে রক্তে। কি ফেরত চলে আসবে? পিসিটি হচ্ছে এই কাছের পেঁচানো নালিকাটা, অর্থাৎ এটার বাংলা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, ইংলিশে বলা হয় প্রক্সিমাল। বাংলাটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। তো এটা কাছাকাছি না, এই জন্য বলে নিকটবর্তী। তো কিছু জিনিস আবার ব্যাক করে, কোনগুলো ব্যাক করে? আমি প্রশ্নটা কিন্তু লিখে দিছি, এখানে লিখে দিছি কোনগুলো ব্যাক করে। হ্যাঁ, অবশ্যই অর্ধবেদ্য, ইয়েস। তাহলে দেখ, আমি যে কোশ্চেনটা করলাম যে কি কি থাকতে পারে, কি কি থাকে, আনসার হবে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ। আর পেঁচানো নালিকা, এই যে পিসিটিতে কোনগুলো প্রত্যাবর্তন করবে, ব্যাক করে? আনসার হবে গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণ, যেগুলো আমার দরকার পড়ে কালকে। আচ্ছা, আগে ক্লাস কর, তারপরে ক্লাস কর কি কি প্রত্যাবর্তন করে, এখানে কি কি রক্তে ব্যাক করে, এখানে এটা কিন্তু আমি লিখে দিছি। তাহলে গ্লুকোজ আর খনিজ লবণ, তাহলে এখানে রক্তে ব্যাক করতেছে। আমি যদি কালারিং পেন দিয়ে বা কলম দিয়ে দেখাই, এখানে কি কি ব্যাক, বজ্র পদার্থগুলো চলে যায়, বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি ব্যাক করে? গ্রহণ করছে রক্ত, গ্লুকোজ, খনিজ লবণ। আচ্ছা, যাওয়ার সময় তো বেশি কি করলাম, এখানে ব্যাক করছে, এটা পুরো অংশ জুড়ে হয়, এটা শুধুমাত্র এমন যে পিসিতে হয় এমন না, এটা হচ্ছে হ্যানলির রূপে হয়। হ্যানলির রূপে হয় হচ্ছে কোনগুলো? হ্যানলির রূপে হচ্ছে পানি, হ্যানলির রূপে হয় কি? পানি। এই কোশ্চেনটা আমি লিখে দিয়েছি স্লাইড দিলে তখন দেখবি। তো এমন হইতে পারে না যে আমি এখানে বেশি কি করে ফেলছি, ব্যাক করে ফেলছি রক্তে। আচ্ছা, আরেকটা কথা,
আমরা যে ডায়াবেটিস বলি না, বড়দের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস বলতে বোঝায় আমাদের যে প্রস্রাবের মধ্যে যদি গ্লুকোজ যায়, তখন আমরা ডায়াবেটিস বলি। তাহলে যে এই যে দেখ, গ্লুকোজ কিন্তু রক্ত থেকে নেফ্রনে ঢুকছিল, কিন্তু আমরা মূত্রে, নর্মাল মানুষের মূত্রে গ্লুকোজ পাই না। কেন? সেটা ব্যাক করে চলে যায় আবার। বুঝতে পারছস? যে আমাদের নেফ্রনে কিন্তু গ্লুকোজ ক্ষরণ হয়, বাট সে পিসিটিতে আবার ব্যাক করে যায়। তো যারা হচ্ছে ডায়াবেটিসের রোগী, তাদের হচ্ছে সবগুলো ব্যাক করতে পারে না, কারণ তাদের রক্তে গ্লুকোজ এত বেশি থাকে যে সবগুলো ব্যাক করতে পারে না, কিছু হচ্ছে মূত্রের মাধ্যমে বের হয়। বাট আমরা যারা নর্মাল মানুষ, তাদের ক্ষেত্রে যতটুকু গ্লুকোজ এখানে ঢুকে সবগুলো আবার ব্যাক করতে পারে। যারা ডায়াবেটিসের, তাদের দেখা যায় হচ্ছে, এই জন্য তাদের মিষ্টি খাওয়া বানা। কেন? এমনি ওদের অনেক বেশি গ্লুকোজ, মিষ্টি খেলে তো আরও বেশি গ্লুকোজ হবে, এই জন্য ওদের মিষ্টি খাওয়া মানা। এদের খাবার খেয়ে হাঁটতে বলে কেন? কারণ গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই। তো যে ও যত বেশি হাঁটবে তত গ্লুকোজ খরচ হয়ে যাবে। সে যদি বিশ্রাম নেয় তাহলে গ্লুকোজ খরচ হবে না, এগুলো সব কিডনি দিয়ে আবার আসবে। তো আমরা জানি ডায়াবেটিসের এত বেশি গ্লুকোজ যে সব ব্যাক করতে পারে না। যদি সব ব্যাক করতে না পারে, আলটিমেটলি নেফ্রন দিয়ে এদিক হয়ে সেটা প্রস্রাবের মাধ্যমে আমরা দেখতে পাই। বুঝতে পারছো? আমি তো মেইন কারণ হচ্ছে যে ওর রক্তে গ্লুকোজ বাড়ে যায়। কেন গ্লুকোজ বেড়ে যায়? কারণ ওর শরীরের যে কোষগুলো আছে, তারা ওই গ্লুকোজকে ইউজ করতে পারে না। কেন গ্লুকোজ ইউজ করতে পারে না? কারণ কোষগুলো হচ্ছে একটা ঘরের মতো। ওই ঘরে যদি গ্লুকোজ ঢুকাইতে চাই, ধরো আমাদের শরীরের এটা কোষ, এই কোষে যদি আমি গ্লুকোজ ঢুকাইতে চাই, এখানে একটা দারোয়ান আছে, এই দারোয়ানটার নাম হচ্ছে ইনসুলিন। এই দারোয়ান যদি না থাকে, তখন গ্লুকোজ ঢুকতে পারে না। গ্লুকোজ যদি ঘরে ঢুকতে না পারে, সে রক্ত দিয়ে চলতে থাকে, রক্ত দিয়ে শুধু ঘুরতে থাকে। তো আলটিমেটলি রক্ত দিয়ে যদি ঘুরতে থাকে, অনেক বেশি গ্লুকোজ এখানে আসার ফলে সবগুলো ব্যাক করতে পারে না, এবং কিছু আমরা প্রস্রাবের মাধ্যমে পাই। এই জন্য দেখবি হচ্ছে যারা ডায়াবেটিসের রোগী, ওদের আমরা বাইরে থেকে কী করে দিই? ইনসুলিন দিই, যাতে দরজার গেট কিপার থাকতে পারে, দারোয়ান থাকতে পারে, সেই গ্লুকোজগুলোকে ঢুকাইতে পারে। মানে আমার শরীরে ইনসুলিন কমে গেছে, যার কারণে গ্লুকোজ আমাদের কোষে ঢুকতে পারে না। কোষে যদি ঢুকতে না পারে, ইনসুলিন না থাকার কারণে ডায়াবেটিস। হ্যাঁ, আচ্ছা, সবাই শ্বসন পড়ছস না? শ্বসন চ্যাপ্টারটা পড়ছস না? শ্বসন তো পড়ছস। শ্বসন, এখানে আমরা কাকে ইউজ করি? গ্লুকোজ কি ইউজ করি না? এই যে আমরা যদি গ্লুকোজ কি ইউজ করি, গ্লুকোজ কীভাবে ইউজ হয়? গ্লুকোজ তো আমরা তো আর কোষের মধ্যে ইনজেকশন করি না, আমরা তো খাই। তো খাওয়ার পরে সবগুলো ব্লাডে যায়, ব্লাড থেকে কোষে যায়। এখন যদি আমার ইনসুলিনটা না থাকে, তাহলে গ্লুকোজ ঢুকতে পারে না কোষে। তো যারা ডায়াবেটিস রোগী, ওরা হচ্ছে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায় তারা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। তো এই জন্য বলে, তোমার তো ইনসুলিন নাই, তোমাকে আমি বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। এই ইনসুলিন কি করে? গ্লুকোজগুলোকে ধরে কোষে ঢুকাবে, কোষ গ্লুকোজ পাবে, শ্বসন প্রক্রিয়া অনেক বেশি শক্তি পাবো। আচ্ছা, আমি কোথায় গেছি ডায়াবেটিসে? একটা রোগ শিখে ফেললাম আর কি তোদেরকে, ডায়াবেটিস কেমনে হয়। এটা একটা রোগ, আর একটা আছে, এটা এত বুঝবি না, নর্মালি এটা বুঝতে পারছস? যে মিষ্টি খাওয়া কেন বারণ? কারণ ও শরীরে এমনি গ্লুকোজ বেশি, ওকে যদি আমি মিষ্টি খাওয়াই, আরও বাড়বে গ্লুকোজ। তো আরও বাড়লে প্রস্রাবে আরও বেশি গ্লুকোজ যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে কি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এই দুইটা জিনিস প্রত্যাবর্তন করে বা ব্যাক করে, আর হ্যানলির রূপে হচ্ছে কি পানি ব্যাক করে। এমন হইতে পারে না আমি যে খনিজ লবণ যে ব্যাক করাইলাম, এটা অনেক বেশি করাই ফেলছি, বা আমার শরীরে হঠাৎ ধর আমি যখন ব্যাক করাইলাম, তখন আমার শরীরে অনেক বেশি খনিজ লবণ ছিল, তাই আমি ব্যাক করাই নিয়ে আসছি। অথবা এমন হইলো যে আমার শরীরে অনেক কম কি আছে। ধরো তুমি সকালবেলা নাস্তা করছো, ওইখানে লবণ খাও নাই। তো লবণ যখন খাও নাই, তোমার শরীরে কিসের অভাব দেখা দিবে? লবণের অভাব দেখা দিবে। তো তুমি প্রস্রাবের যে এই যে রেচনতন্ত্রের যে নেফ্রন আছে, ওইখান থেকে সব লবণকে তোমার ব্লাডে নিয়ে আসবে আবার। তো ব্লাডে নিয়ে আসলে তোমার দেহ কী করবে? ওই ব্লাডের মধ্যে যে লবণগুলো আছে, এগুলোকে ইউজ করতে পারবে। এখন তুমি কি করলা? সকালবেলা লবণ খাওয়ানো ঠিক আছে, দুপুরবেলা লবণ খাই বসে আসো বেশি। এখন বেশি লবণগুলো আবার কি করতে হবে? আমাকে রক্ত থেকে পাঠাই দিতে হবে না?
আবার পাঠিয়ে দিতে হবে না প্রস্রাবে? আমি কি কথা বলতেছি তোমরা হয়তো একটু জটিল ভাষায় বুঝতেছো, আমি বলি। তুমি সকালবেলা অনেক বেশি খাবার খাইছো কিন্তু লবণ খাও নাই, তো লবণ যদি না খাও তোমার শরীর লবণ কোত্থেকে পাবে? আকাশ থেকে পাবে? তোমার শরীর তো লবণ আকাশ থেকে পাবে না, কোত্থেকে পাবে? আমার যে নেফ্রনের মধ্যে লবণগুলো আগে থেকে কি করছিলাম, ক্ষরণ করে রাখছিলাম, বা ওইগুলো সবগুলো আমি কোথায় ব্যাক করাবো? আমার রক্তে ব্যাক করালে আমার শরীর এগুলোকে ইউজ করতে পারবে। এখন এমন হইতে পারে যে তুমি সকালবেলা লবণ খাও নাই, কিন্তু সকাল 10টায় খাবার খাইতে গিয়ে লবণ খাই ফেলছো বেশি, তো বেশি লবণ তো আমাদের জন্য ক্ষতিকর, এগুলোকে আমাকে আবার কি করে দিতে হবে? শরীর থেকে বের করে দিতে হবে না? আচ্ছা, শরীর থেকে যদি আমি বের করে দিতে চাই, ওইগুলোকে আমাকে কোথায় পাঠাইতে হবে? এই নালীটাতে পাঠাইতে হবে, এই নালীগুলোর মধ্যেই থাকতে হবে, এই নালীগুলো দিয়ে বের করে আমরা প্রস্রাবে বের করে দিব। তো এই জন্য বলা হয় হচ্ছে যদি আমি সকাল লবণগুলোকে আবার ব্যাক করতে চাই, এই রক্ত থেকে এগুলো আবার এখানে ব্যাক করে চলে আসে। আমি তো এখানে খনিজ লবণকে কি দিয়ে ব্যাক করছিলাম? লাল দিয়ে। তো এগুলো সব এখানে আবার ব্যাক করে চলে আসে। তা আলটিমেটলি হয় কি দেখো, একবার হইলো কি, একবার হইলো ফিল্ট্রেশন করলাম, ছাকলাম, ছেঁকে সবগুলোকে নিলাম, নেওয়ার পরে আবার কিছু চলে গেল, এই জন্য বলা হয় ক্ষরণ বা সিক্রেশন। আমি এখান থেকে সিক্রেট করে দিলাম, বের করে দিলাম, ক্ষরণ করলাম। আবার যখন আমার এটা শরীরে পর্যাপ্ত পরিমাণে চলে আসছে, এটাকে আমি কিডনিতে আবার শোষণ করলাম, বা এটাকে আমি রক্ত থেকে আবার নিয়ে ফেললাম বা শোষণ করলাম। যেহেতু আবার শোষণ করলাম, এই জন্য বলা হয় কি পুনঃশোষণ। কি বলা হয়? পুনঃশোষণ। শুধুমাত্র শোষণ লেখা যাবে না। এই চিত্রটা একদম ক্লিয়ার। এখন বুঝোস নাই কে কে? আমাকে একটু বল। না বুঝলে বল ভাইয়া বুঝি নাই, কোনো সমস্যা নেই, তোদের কোনো। কোনটা পুনঃশোষণটা? আচ্ছা দেখ, আমি খনিজ লবণগুলোকে রক্তে একবার শোষণ করে ফেলছি না, তো রক্ত থেকে যদি আমি আবার বৃক্ষে নিয়ে আসি, তো এটা 2বার শোষণ হইল না? তো দুইবার বা আবার শোষণ। তো আবারকে আমরা শুদ্ধ ভাষায় তো লিখতে হবে, তো আবারের শুদ্ধ শব্দ হচ্ছে পুনঃ। বুঝতে পারছো এখন? বাকিরা তো আছে, আলবি তো আছে, আলবি তো চুপ হয়ে গেছে। কিরে, এ কি ফোনে ক্লাস চালাই দিয়ে চলে গেছে নাকি? তামজি তুমি বুঝছো? না বুঝলে বল, কঠিন লাগলে বলবি, এখানে কোনো সমস্যা নাই যে আমি দরকার হলে 1 পৃষ্ঠা পড়াবো, তাও বুঝতে হবে। তোদের এত তাড়া নাই যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে, তোদের বুঝে বুঝে পড়তে হবে রে। কথা শুনতেছি যে হেনলির বাইয়ের লুপ নালি কি দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা তাইলে কি করবি? তাইলে ক্লাস হেনলির ভাইয়ের লুপ লাল নালি লীল কেন হইল? কি নীল কেন? আচ্ছা বুঝি তোমার কথাটা, লাল নীল কেন হইল না? না তো তুমি কি বলো, দেখো তোমাকে বুঝাইতে পারলাম না। এটা হচ্ছে হ্যানলির রূপ। প্রথমে নেফ্রনে আসবে, তারপরে আবার বৃক্কে ব্যাক করবে। এই যে এটা শোষণ বলতিছি। হ্যাঁ, এইটা হচ্ছে হ্যানলির রূপ। তার চারপাশ দিয়ে হচ্ছে রক্তনালীগুলো পেঁচাই যায়, যে এই জন্য লাল নীল করছি, যে লাল মানে ধমনী। আচ্ছা দাঁতে লাগবে দিস। এটা হচ্ছে ধমনী, আর এই যে নীলটা এটা হচ্ছে শিরা। তো আমরা জানি হচ্ছে কি রক্তনালীগুলো এরকম একদম চারপাশে পেঁচায় থাকে। এটা তো বাস্তবে চোখে দেখা সম্ভব না, আমি জাস্ট একটা চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি। মানে ধমনী দিয়ে হচ্ছে বজ্র পদার্থগুলো বের হয়ে যায়, আর শিরা দিয়ে ব্যাক করে হচ্ছে গ্লুকোজ আর খনিজ লবণ, এরকম না, এটা ডিপেন্ড করে। এটা তুই কখনো বলতে পারবি না যে ধমনীতে ব্যাক করে শিরাতে ব্যাক করে, বইয়ে স্পষ্ট ক্লিয়ার নাই, এইটা কিছু বলতে পারবি না। তুই খালি মনে রাখবি যে যেহেতু বইয়ের ছবিটা এভাবে নীল করে দিছে, এই জন্য আমি নীল দিছি। যে তোরা ছবিটা ধমনী শিরার ডেফিনেশন হচ্ছে যা হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায় তাকে বলা হয় ধমনী, আর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত যে হৃৎপিণ্ডে নিয়ে যায় তাকে বলা হয় শিরা। এটা 6 নম্বর চ্যাপ্টারে পড়াবো, এখন এটা নিয়ে টেনশন করিস না, বুঝছস? আপাতত এতটুকু বুঝছস কিনা বলছে ভাইয়া, আমি ফিল্ট্রেশন বা ছাঁকনিটা বুঝছি, ক্ষরণ। আগের কথাটা বলে আরেকবার। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন স্থানে যে নালী নিয়ে যায় তাকে বলা হয় ধমনী, আর শরীরের বিভিন্ন অংশ থেকে
যে নালী রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে বলা হয় শিরা। হৃৎপিণ্ড থেকে মানে বিভিন্ন অংশে নিয়ে যায় হচ্ছে ধমনী, আর হৃৎপিণ্ডে নিয়ে যায় শিরা। ইয়াস, এখানে এখানে এইটা তুমি ধমনী আর শিরা দিয়ে, যেমন এটা হচ্ছে হৃৎপিণ্ডে ঢুকছিল, এখন এগুলো ব্যাক করে আবার কোথায় চলে যাবে, এটা হৃৎপিণ্ডে চলে যাবে, যেন এটা হয়ে গেছে শিরা। বাট এখানে ধমনী শিরা নিয়ে কোনো পার্থক্য করতে হবে না, খালি এতটুকু বুঝছে আমি ছাকার কাজটা বুঝছি, ফিল্ট্রেশনের কাজটা এটাকে বলে ছাকা বা ফিল্ট্রেশন, আর ক্ষরণ বা ব্যাক করার কাজটা বুঝছি, আর পুনঃশোষণ জিনিসটাও বুঝছি। বুঝছি, পুনঃশোষণ। বুঝতে পারছস? অনেক, আমার মনে হয় তোরা বুঝোস নাই। বুঝতে পারছস? না বুঝলে কিন্তু বলতে পারো যে ভাই, কারণ বৃক্ষে আসলে কিচ্ছু নাই, তো ডায়ালাইসিস এগুলো হচ্ছে পদ্ধতি, বৃক্ষে পাদ্যর এগুলো কোনো কিছু না। শ্বসন মানে ছাঁকনির মাধ্যমে নেফ্রনে আসবে হচ্ছে গ্লুকোজ খনিজ লবণ, আবার বৃক্কে যাবে। না, দুইবার হবে। বৃক্ষে যাবেন, দেখ এটা রক্ত, রক্তের মধ্যে সব আছে, এখান থেকে তোমার ফিল্ট্রেশন বা ছাঁকনির মাধ্যমে এগুলো কোথায় চলে আসছে, নেফ্রনে চলে আসছে। তো নেফ্রন দিয়ে এগুলো যখন নানার বাড়িতে যাচ্ছে লাফাই লাফাই যাওয়ার সময় কিছু কিছু আবার রক্তে ফিরে যায়। কি কি ফিরে যায়? খনিজ লবণও যায়, গ্লুকোজও যায়, পানিও যায়। কিন্তু পিসিডিতে কোনগুলো যায়? পিসিডি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোনগুলো যায়? এই দুইটা, গ্লুকোজ আর খনিজ লবণ। আর হ্যানলি রূপে কোনটা যায়? আনসার হবে পানি। আর এখানে ফিরে আসে কোন জায়গা থেকে? ধর কিছু জিনিস আমি গ্লুকোজ যেগুলো রক্তে, আচ্ছা আমি এখানে দিই। ধর খনিজ লবণ আমি কি দিয়ে মার্ক করছিলাম? খনিজ লবণ মার্ক করছি লাল, আমি তো লাল দিতে পারবো না, ধর এগুলো খনিজ লবণ, এগুলো খনিজ লবণ যাচ্ছে রক্ত দিয়ে, এই যাচ্ছে 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 যাচ্ছে, সে যাচ্ছে এখানে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, সে আবার ব্যাক করছে এখানে। এটা তো লাল হলুদ কালারটা দিয়ে বোঝানো যাচ্ছে না, আমি এখানে কালো কালার করে দিলাম। দেখ এখন বুঝছস কিনা বল? যে ভাইয়া বুঝছি, এখান থেকে সে রক্তে গেছিল, রক্তে দিয়ে আবার সে রক্ত দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, যাওয়ার সময় আবার এখানে ব্যাক করছে। এটাকেই বলতেছে কি শোষণ? পুনঃ শোষণ। এখন বোঝার কথা আই থিঙ্ক যে একবার রক্তে গেছিল, রক্তে থেকে আবার সে ব্যাক করছে, এই জন্য এটাকে বলা হয় পুনঃশোষণ। আচ্ছা আমরা বেশি না বাড়াই, আমরা এখন এখানে যাই। এই দেখ কথাটা লিখছে যে বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আমরা যতক্ষণ লবণ লবণ বলতেছি, কোন কোন লবণ? এই তিনটা লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। বাকিগুলো হয় কিন্তু এগুলো এত গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এগুলো পরিমাপ কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। যদি ধর কীভাবে নিয়ন্ত্রণ করি? ধর তুই শরীরে কখনো এগুলো কমে গেল, তাহলে তুই কি করবি? এখান থেকে ব্যাক করে নিবি। আর যদি কখনো এগুলো বেড়ে যায় তখন এগুলো পাঠাই দিবি। বুঝতে পারছিস এখন কীভাবে নিয়ন্ত্রণ করতেছি? যদি কখন আমার শরীরে এগুলো বেড়ে যায় তাহলে হচ্ছে পাঠাই দিব আমি আবার, তো এগুলো চলে যাবে এদিকে মূত্রের মাধ্যমে। যদি কমে গেল তাহলে আমি এদিক থেকে আবার ব্যাক নিয়ে নিব, ব্লাডে ব্যাক করে ফেলবো। তো ব্লাডে ব্যাক করা মানে আমার পুরো বডিতে চলে যেতে পারে। 11টা হয়ে গেছে। আমি চাইছিলাম আজকে অসমো রেগুলেশন পড়াইতে, বৃক্কে পাথর পড়াইতে, কিন্তু এতক্ষণে হচ্ছে এটা পড়ানো শেষ।